লক্ষ্মীর ভাণ্ডার না কী সব করেছেন, স্বাস্থ্যসাথী না কী সব করেছেন, সেগুলো কাদের টাকায়? তুমি যে বলছিলে কার্নিভালে কত কত টাকা খরচ হয়, সত্যি তো সে কথা, সে প্রশ্ন মানুষ করেন। আজকে এই ৭৭ বছরের স্বাধীন দেশে দরিদ্র মানুষের সংখ্যা কত, অর্থাভাব ক্লিষ্ট মানুষের সংখ্যা কত, তারাই আজ সংখ্যা। মমতা মানুষকে চূড়ান্ত বিবেকহীন, বোধহীন, দায়বদ্ধতাহীন, কর্তব্যবোধহীন এসব একটা ব্যাপার লক্ষ্য করছো। বিগত কয়েক মাস ধরে এই বীভৎস হত্যাকাণ্ডটি ঘটে যাওয়ার পর থেকে তো বটেই, তার আগে থেকেও, এবং এই মানুষটি এই শাসক দলনেত্রী সরকারি অবস্থানে আসার পর থেকে প্রতিটা মানুষের দৈনন্দিন জীবন, আর্থিক অবস্থার বৈষম্য কতখানি বেড়ে গেছে বলো। বাজার আজকে কোথায়, খাদ্যদ্রব্য আজকে মূল্যে মানুষের আয়ত্তাধীন নেই, খাদ্যদ্রব্যের মূল্য, ওষুধের মূল্য মানুষের আয়ত্তাধীন নেই, চিকিৎসা ব্যবস্থার মূল্য মানুষের আয়ত্তাধীন নেই, শিক্ষা ব্যবস্থা অতলে চলে গেছে। আজকে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভুলিয়ে দিয়েছে আমাদের সব কিছু। যে শিক্ষক পদপ্রার্থীরা রাস্তায় অবস্থান করছিলেন, তারা কত দিন ধরে রাস্তায় অবস্থান করছিলেন, আজকে সংবাদ মাধ্যম সেগুলো কিন্তু ভুলে গেছে। আজকে এই আন্দোলন, আমি সংবাদ মাধ্যমকে দায়ী করছি না, রাজ্যবাসীর কথা বলছি, রাজ্যের ব্যবস্থাপনার কথা বলছি। প্রতিদিনের জীবনে আজকে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা বলে কিছু দেওয়া হচ্ছে না, শিক্ষক নিয়োগ বন্ধ। আজকে হাসপাতালে হাত পড়েছে, এখন হাসপাতালের দিকে নজর পড়েছে। এই হত্যাকাণ্ডটি না হলে আমরা সেই নজরটা দিচ্ছিলাম না, কিন্তু হাসপাতাল সম্পূর্ণভাবে চলে গিয়েছিল দুর্বৃত্তদের হাতে, দুর্নীতিপরায়ণ মানুষদের হাতে। হাসপাতাল আর হাসপাতাল ছিল না। তো ফলে প্রতিদিনের জীবনযাত্রায় মানুষের যে সমস্ত কিছু প্রয়োজনীয়, স্বাস্থ্য, শিক্ষা, পড়াশুনো, লেখাপড়া, আয় রোজগার, জিনিসপত্রের দাম, বাজার, কাপড় জামা, চিকিৎসা ব্যবস্থা, মানে প্রাইভেটলিও যদি আমার টাকা আছে, আমি যদি প্রাইভেটলিও কোনো চিকিৎসকের কাছে যাই, আমাদের বাড়ির কাছে একটি চিকিৎসা প্রতিষ্ঠান আছে, খুব নামকরা চিকিৎসা প্রতিষ্ঠান, সেখানে গেলে প্রতিদিন লাখো লাখো টাকা খরচ হয়। এখন যে হাসপাতালগুলো, সেই চিকিৎসা প্রতিষ্ঠান মানে হাসপাতালগুলো মানুষের পকেট কাটার জন্যে অর্থগুলো কিভাবে নিয়ে নেওয়া যায় সেই ব্যবস্থাটা পুরো জারি রেখে দিয়েছে, বিশেষ করে বেসরকারি হাসপাতাল। আর সেই জারি রাখার সুবিধাটা করে দিয়েছেন কে? সরকারি অবস্থানে থাকা শাসক দলনেত্রী। সরকারি হাসপাতালগুলোকে ডিফাঙ্ক্ট করে, নিষ্ক্রিয় করে রেখে, দুর্নীতিবাজদের আখড়া করে রেখে বেসরকারি হাসপাতালের দিকে ঠেলে দিচ্ছে চিকিৎসা পাওয়ার জন্যে আকুল হয়ে থাকা মানুষ। কিন্তু বেসরকারি হাসপাতাল তাদের দিকে, ওই অর্থাভাব থাকলে বেসরকারি হাসপাতাল তাদের দিকে তাকায় না। তো আমি যে কথা বলছিলাম, প্রতিদিনে জিনিসপত্র অভাব, অভিযোগ মানুষের, সেগুলো শোনার দায় কার? নির্বাচনে জয়ী হয়েছে, মানুষের ভোট পেয়ে, নির্বাচন পেয়ে জয়ী হয়েছে যারা, বিভিন্ন অবস্থানে থেকেছে, এবং তাদের মাথায় যিনি বসে আছেন, রাজ্যের ক্ষেত্রে বলবো তাদের। তো প্রতিদিনের জীবনে মানুষ কতটা কষ্ট আছে সেদিকে কোনো ধ্যান ধারণা তার আছে? তিনি ডোল দিয়ে যাচ্ছেন, ডোল কথাটা অন্যেরা ব্যবহার করে, আমি করতে ভালোবাসি না। তিনি টাকা দিয়ে যাচ্ছেন, যেন ভিক্ষাবৃত্তি দিচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার না কী সব করেছেন, স্বাস্থ্যসাথী না কী সব করেছেন, সেগুলো কাদের টাকায়? তুমি যে বলছিলে কার্নিভালে কত কত টাকা খরচ হয়, সত্যি তো সে কথা, সে প্রশ্ন মানুষ করে না কেন? আমাদের টাকা আমাদের জন্যে ব্যয় হোক, পুজোর জন্যে কার্নিভাল করে উনি প্রশংসা করবেন, বিশ্ববাসীর কাছ থেকে প্রশংসাপত্র আদায় করে নেবেন, তার জন্যে জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। একটা সামান্য ছোট জিনিস কিনলেও কত ট্যাক্স দিতে হয় আমাদের, সামান্য, এবং প্রতিটা দরিদ্র মানুষকেও সেই টাকাটা দিতে হয়। সেই দরিদ্র মানুষগুলো দরিদ্র থাকে কেন? একটা কথা বলেই আমি শেষ করি এই প্রসঙ্গ। আজকে এই ৭৭ বছরের স্বাধীন দেশে দরিদ্র মানুষের সংখ্যা কত, অর্থাভাব ক্লিষ্ট মানুষের সংখ্যা কত, তারাই আজ সংখ্যাধিক।
80% সেই কবে থেকে শুনে আসছি, আজও 80% নামলো না। শুধু 20% মানুষের কাছে দেশের সমস্ত অর্থ। আর আজকে আবার সরকার বলে একটা গালভরা নাম, সেই সরকারি পদে যারা রয়েছেন তারা সেখানে লুটপাট করছে আরও বেশি দেশের সম্পদ। আর গরিব দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়ে যাচ্ছে। ওই 1000 না 1500 না 2000 না কত কত টাকা উনি দেন, তার জমিদারি তহবিল থেকে দেন। আমি তার প্রতি বিরূপতাবশত বলছি না, কোনো বিরূপতা আমার নেই। আমি বলছি আমার দায়িত্ববোধের তাড়নায় নাগরিক হিসেবে বলা আমার এটা দায়িত্ব, মানুষজনকে সচেতন করা আমার দায়িত্ব যে যে টাকা উনি দেন সে টাকা প্রাপ্য। দরিদ্র মানুষরা দারিদ্র এখনও তাদের জীবন থেকে দূর করতে পারেনি যারা, তাদের দেওয়া টাকা ছুঁড়ে ফেলে দেন যেন রাজ্যবাসীরা। তাদের লক্ষ্য হবে দারিদ্র বলে এই রাজ্যে কিছু থাকবে না, কোনো রকম অভাব অভিযোগ, কোনো রকম অসুবিধা মানুষের জীবনে থাকবে না। সবগুলো এই 12-13 বছর ধরে সেগুলো যদি তিনি করতে পারতেন, তার নিরাপত্তার জন্যে অত লক্ষ লক্ষ টাকা খরচ করতে হতো না। মানুষ তাকে মাথায় তুলে নিয়ে নাচত, মানুষ তাকে দেবীর আসনে, যথাযথ দেবীর আসনে বসাতেন। কিন্তু তিনি ঠিক তার উল্টোটি করেছেন। সমস্ত দিক থেকেই দেশটাকে রাজ্যটাকে দুর্ভাগা রাজ্যে পরিণত করেছেন। আমি তীব্র প্রতিবাদ করছি। আমি মনে করি প্রতিদিনের জীবনে প্রতিদিনের প্রতিটি অভাব, মানুষের অভাব অভিযোগ দূর করার মনোযোগ তার দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি দেননি। সেক্ষেত্রে শুধু তার ব্যর্থতা নয়, তিনি অপরাধ করেছেন। তিনি অপরাধী বলে আমার মনে হয় গণ্য হওয়া উচিত, এবং সেই অপরাধের বিচার করবে জনগণ। জনগণের করের টাকা সরকারকে দিতেই হবে, কারণ সরকারি নানান প্রকল্প চলে জনগণের করের টাকায়। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এই রাজ্য সরকার তাদের যদি কেউ বিরোধিতা করে তখনই জনগণের করের টাকার প্রকল্প বন্ধের নিদান দেন। কখনো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের নিদান দিয়েছেন আর.জি. কর কাণ্ডে মহিলারা সামিল হয়েছিলেন বলে। আবার দুর্গাপুজোয় যে সকল ক্লাব অনুদান নেবেন না বলেছিলেন তাদেরকেও বন্ধের নিদান। মানে জনগণের করের টাকা নিয়ে সরকার চলবে, এটা সত্য, কিন্তু তা বলে তোমার বিরোধিতা করলেই সেটা বন্ধ করে দেবো, এ কোন রাজনীতি বা এ কোন সরকার? তিনি তো জানেনই না। মুশকিল হচ্ছে তিনি তো মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও, আমি আর সেই শব্দটি ব্যবহার করছি না, অতটা মূর্খতা আমার নেই। শব্দটা ব্যবহার করছেন আজকাল অনেকে। তিনি জানেনই না তার কি করণীয়, এটা একটা প্রথম কথা। কিন্তু অজ্ঞতাটা মানুষ ক্ষমা করে দিতে পারে। কেউ যদি কিছু না জানে, কোনো একটা ব্যাপার না জানে, সেটা হচ্ছে তার অজ্ঞতা, সেটাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু এই ব্যক্তিটির ক্ষেত্রে এই শাসক দলনেত্রী যেটা করছেন সেটা তার অজ্ঞতাপ্রসূত অপরাধ নয়। তিনি জেনে বুঝে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করছেন। গণতন্ত্রে একটা ফাঁক রয়ে গেছে আমাদের। গণতান্ত্রিক দেশ বটে, জনগণেরই হাতে ক্ষমতা বটে, কিন্তু যে জনগণ যাকে ক্ষমতা দেয় সেই ক্ষমতাটা সে চূড়ান্তভাবে তার অপব্যবহার করে, বা তারা ক্ষমতাটা পুরো জনগণের হাত থেকে নিয়ে জনগণকে সেই ক্ষমতা ছড়ি দিয়ে বা চাবুক দিয়ে ক্রমাগত পেটাতে থাকে। মানুষ তখন আরও অসহায় হয়ে যায়, ভুলেই যায় যে ক্ষমতাটা আমার ক্ষমতা নিয়ে উনি আমাকে পেটাচ্ছেন, আমাকে চাপকাচ্ছেন। সেটাই কিন্তু ঘটছে। ক্ষমতাটা এবারে আবার নির্বাচন আসুক। আমি আজকে সকালের দৃষ্টান্ত দিই। সকালে একটা মাইকে আমাদের এখানে আবাসনে আওয়াজ পাচ্ছিলাম যে কর্পোরেশন হঠাৎ করে জেগে উঠেছে, ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। কর্পোরেশন থেকে কয়েকজনকে পাঠানো হয়েছে, তারা এইখানে যেখানে কোনো রকম অসুবিধা নেই সেইখানে জ্ঞান দিতে এসেছে যে এটা এইখানে এই করবেন না, ওই করবেন না, সেই করবেন না, ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, দরকার নেই। এখানে যেখানে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে সেখানে গিয়ে এসব তারা বলছে না, কাজ করছে না। অর্থাৎ আমি কেন হঠাৎ অপ্রাসঙ্গিক কথা বললাম না, অচিরে সামনে আসছে ভোট, নির্বাচন খুব বেশি দূরে নেই। আর মানুষ এখন কিছুটা
নড়ে চড়ে বসেছে এই হত্যাকাণ্ডের পরে। জনজোয়ার, জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং মানুষেরও বিস্ফোরক আন্দোলন, জনজোয়ার ঘটানো, সেইগুলো থেকে তিনি ভীত হয়েছেন। ভীত হয়ে একেবারে অক্রিয়াশীল হয়ে বসেছিল যে কর্পোরেশন ব্যবস্থা, পুরসভার ব্যবস্থা, সেটাকে হঠাৎ করে ভাবতে হচ্ছে এদেরকে যে এবারে বোধহয় একটু মাইকে এসব ঘোষণা টোষণা হবে, কাজ কিন্তু কিছু হবে না। তো ফলে এরা শুধুমাত্র বোঝে নির্বাচন আসবে, ক্ষমতা আমাকে নিতে হবে এবং ক্ষমতা হাতে নিয়ে চূড়ান্তভাবে দেশের সমস্ত সম্পদ লুটপাট করে অপব্যবহার করবে, কারণ এরা জানে যে ক্ষমতা আমার হাত থেকে চলে যেতে পারে। তার আগে যত কিছু পারি আমি লুটপাট করে নিয়ে কোটিপতি হয়ে যাই। আজকে যদি তাকে কেউ বলে যে আপনি কোন অবস্থা থেকে এখানে এসেছেন, তিনি কখনোই স্বীকার করবেন না তিনি কোন অবস্থা থেকে আজকে হেলিকপ্টারে, প্লেনে করে ঘুরে বেড়ান, 6টা-7টা গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, তিনি কোন অবস্থা থেকে, তাদের দিকে তিনি ফিরেও তাকান না। এটাই হয় ক্ষমতা মানুষকে চূড়ান্ত বিবেকহীন, বোধহীন, দায়বদ্ধতাহীন, কর্তব্যবোধহীন এই রকমের মানুষে পরিণত করে দেয়। এর ক্ষেত্রে আমরা বলতে পারি একটা প্রকৃষ্ট উদাহরণ বা নিকৃষ্ট উদাহরণ, দৃষ্টান্ত আমরা লক্ষ্য করছি যে ক্ষমতার ব্যবহার করে চূড়ান্ত ধনীর অবস্থানে গিয়ে মাথাটাই গেছে বিগড়ে, আরও বেশি আছে মনোরোগ এবং আরও বেশি বিগড়ে গেছে। উল্টো পাল্টা লাভ করছেন, প্রলাপ বকছেন, সেটা আছে, কিন্তু সেটাও হয়তো কেউ বলে সেটাও নাকি ইচ্ছাকৃত, যাতে ওই মনোরোগের বাহানা দিয়ে পার পেয়ে যেতে পারে, সেই জন্য তিনি করেন। যাই হোক, এটা আমাদের প্রশ্ন তোলার আজকে দিন এসেছে নয়, অনেক দিন ফুরিয়ে গেছে। রাজ্যটা তছনছ হয়ে গেছে। রাজ্যের কোনো ক্ষেত্রে কোনো মানুষের জীবনে আজকে কোনো সুরাহা নেই। আজকে আমার টাকা আছে, আমি যদি চিকিৎসা পেতে চাই, আমার সেই টাকা ফুৎকারে উড়ে যাবে এবং হচ্ছে আমাদের বাড়িতে, আমরা দেখতে পাচ্ছি সেরকম অসুস্থতা রয়েছে আমাদের বাড়িতে, এবং সেটাও এই সরকারের প্রধান যিনি, তারই ব্যবস্থাপনায় আজকে সেরকম পরিস্থিতিতে আমরা পড়েছি। এবং যেটুকু টাকা আছে সেটুকু ফুৎকারে উড়ে যাবে যদি চিকিৎসার ওই ব্যবস্থা নিতে যাই। চিকিৎসা ব্যবস্থাও আজকে আমাদের পুরো মাত্রায় আমাদের আয়ত্তের বাইরে, সব শ্রেণীর মানুষ, একমাত্র একেবারে কোটিপতি যারা, তাদের জন্য হয়তো এসব ব্যবস্থাগুলো এখনো রয়েছে। তার দায়ভার নেওয়ার মতন মানসিকতা যার নেই, একটাই সুলক্ষণ, আজকে মানুষ তাকে চিনতে পারছে, বুঝতে পারছে তার ব্যর্থতা নয়, তিনি কতখানি অপরাধ করেছেন। ব্যর্থতা বললে তাকে কিন্তু কম দায়ী করা হবে। তিনি কতখানি অপরাধ জমা করে ফেলেছেন তার কর্তব্য পালনের ক্ষেত্রে, চূড়ান্ত অনীহা দেখিয়ে জনগণের প্রতি কর্তব্য পালনের ক্ষেত্রে। সেই অপরাধ আজকে কাঠগড়ায়, অপরাধকারীকে আজকে কাঠগড়ায় দাঁড় করানো হোক এবং জনগণ বিচার করুন। আমার মনে হয় শুরু হয়ে গেছে, সেই বার্তা আমরা পাচ্ছি। জনগণের বিচারে, জনগণের কাঠগড়ায় তাকে অপরাধী হয়ে দাঁড়াতে হচ্ছে, হওয়া শুরু হয়ে গেছে। এখন তিনি নানা রকম পন্থা খুঁজবেন, দেখা যাক কোন পন্থায় তিনি অপরাধীর কাঠগড়া থেকে নিজেকে মুক্ত করতে পারেন।